অ্যাভাটার 2009 সালে মুক্তি পাওয়া এমন একটা সিনেমা যে এক সিনেমা দিয়েই কোটি কোটি ফ্যান ফলোয়ার বানাই ফেলছে। ওই সময় মুভিটা বানাইতে খরচ হয়েছিল $237 মিলিয়ন, বাট বক্স অফিসে এর কালেকশন ছিল $2.8 বিলিয়ন। মানে বুঝতে পারতেছো, এই পর্যন্ত সবচাইতে বেশি ইনকাম করা মুভি হইতেছে অ্যাভাটার। যাই হোক, 2009 সালের পরে অনেক মানুষ অ্যাভাটার 2 জন্য অপেক্ষা করছে, লাইক মি, আমিও অনেক অপেক্ষা করছি। অ্যান্ড ফাইনালি কিছুদিন আগে অ্যাভাটার 2 এর ট্রেলার রিলিজ হয়েছে। সো আমি ভাবলাম তোমাদেরকে অ্যাভাটার 1 যেটা আছে এটা এক্সপ্লেন করে দেয়, যাতে যারা 2 দেখবা তাদের জন্য সুবিধা হয়। সো কথা হবে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতেই মহাকাশে আমরা একটা স্পেসশিপ দেখতে পারি, আর এই সালটা ছিল 2154, যেই সময় পৃথিবীতে থাকা প্রাকৃতিক রিসোর্সেস মানুষ প্রায় শেষ করে ফেলছে। এখানে আমাদের আরো একটা গ্রহ দেখানো হয় যার নাম হইতেছে বেনজোরা। আর এখানে আমরা এই মুভির লিড ক্যারেক্টার জ্যাকরে দেখতে পারি, যে এই মুহূর্তে একটা কেবিনের মধ্যে শুয়েছিল আর স্পেসিফিক করে সেই বেনজোরা গ্রহে যাইতেছিল, যেখানে জ্যাকের চোখ খুলে আর জ্যাক উঠে আমাদের জানায় যে বেসিক্যালি এই প্রোগ্রামে জ্যাকের জয়েন করার কোনো কথা ছিল না। এই প্রোগ্রামে জয়েন করার কথা ছিল জ্যাকের ভাইয়ের, বা ছোট একটা চুরির ঘটনায় ওর ভাই মারা যায়, মানে চোরটা ওর ভাইয়ের গুলি করে মেরে ফেলায়, যে কারণে হইতেছে জ্যাকরে এই প্রোগ্রামে নেওয়া হয়েছে, কারণ জ্যাক আর ওর ভাইয়ের ডিএনএ সেম ছিল। আর এই পুরো প্রোগ্রামটাই ডিএনএ এর উপরে ডিপেন্ড করে। জ্যাকের ভাই যে একজন বড় সায়েন্টিস্ট ছিল, বাট জ্যাক হইতেছে একজন আর্মি ছিল, যে হইতেছে যুদ্ধের সময় নিজের পা দুইটা পর্যন্ত হারাই ফেলছে, মানে জ্যাক চলতে পারে না, দুইটা পাই নাই। ফাইনালি জ্যাক আইসা বেনজোরা গ্রহে পৌঁছায়। এখানে আমরা অনেক লোকজন দেখতে পারি, প্লাস এখানে বড় বড় রোবট সহ অনেক শিপও ছিল। আর এখানে থাকা প্রত্যেকটা আর্মির মুখে মাস্ক ছিল, কারণ এখানে ওরা শ্বাস নিতে পারে না। এরপরে আমাদের দেখানো হয় কর্নেল মাইলস রে, যে হইতেছে এখানে সব আর্মিদের বলতেছিল এই গ্রহ সম্পর্কে, যে এই গ্রহের প্রত্যেকটা জিনিস তোমার মারার চেষ্টা করবে, এই গ্রহে তোমার বাইসে থাকলে হইলে নিজের লড়াই করতে হবে। এইখানে থাকা প্রত্যেকটা জিনিস মানুষরে মারার চেষ্টা করে, যেখান থেকে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি এই গ্রহে যেসব প্রাণী আছে এইগুলোরে এই কর্নেল একদমই পছন্দ করে না। এরপরে আমাদের জ্যাকের ভাইয়ের কলম দেখানো হয়, বেসিক্যালি এইটা জ্যাকের ভাইয়ের ডিএনএ দিয়ে বানানো, বাট এটারে এখন থেকে কন্ট্রোল করবে হচ্ছে জ্যাক। আর এই প্রোগ্রামটা অর্থাৎ এই যে প্রাণীটা দেখতেছো এইটার নামই হইতেছে অ্যাভাটার। প্রাণীগুলো দেখতে এই গ্রহে থাকা প্রাণীদের মতোই, বাট এগুলোরে কন্ট্রোল করবে হইতেছে মানুষ, যেটা তোমরা মুভির একটু পরেই বুঝতে পারবা। এরপরে এখানে আমরা ডক্টর গ্রেসকে দেখতে পারি, যে হইতেছে এই পুরো এক্সপেরিমেন্টার হেড। ডক্টর গ্রেস এখানে মূলত পার্কারের সাথে কথা বলতেছিল। পার্কার হইতেছে এই পুরো যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটার হেড। গ্রেস এইখানে পার্কারে বলে যে আমি চাচ্ছিলাম একটা ভালো সায়েন্টিস্ট, আর তুমি আমারে এমন একটা লোক আইনে দিছো যে হইতেছে পা ছাড়া একজন আর্মি। পার্কার এখানে বলে যে আমাদের কপাল ভালো জ্যাকের সাথে ওর ভাইয়ের ডিএনএ ম্যাচ করে, নাইলে তো আমাদের এই পুরো ক্লোনটাই নষ্ট হয়ে যাইতো। মানে হইতেছে একজনের ক্লোন পরিচালনা করতে হইলে তার ডিএনএ সাথে ওই ক্লোনটার ডিএনএ ম্যাচ হইতে হয়। আর এখানে পার্কারের কাছ থেকে আমরা এই গ্রহে আসার মূল উদ্দেশ্যও জানতে পারি। এইখানে এক ধরনের পদার্থ পাওয়া যায় যেটার নাম হইতেছে আনঅবটেনিয়াম, আর পৃথিবীতে এইগুলোর অনেক দাম। বেসিক্যালি এই পদার্থগুলো নেওয়ার জন্যই ওরা এই গ্রহে আসছে। পার্কার গেস্টে বলে যে আমাদের এত কিছু দরকার নাই, আমার যা দরকার হইতেছে এই পাথরগুলা, আর তোমার এটা মনে রাখতে হবে যে এই পাথরগুলোর জন্যই হইতেছে আমরা এখানে আসছি, আর এই যে আমাদের সম্পূর্ণ খরচ এই পাথরগুলো থেকেই আসে। দেন আমরা দেখতে পারি জ্যাকরে একটা বক্সের মতন মেশিনে শোয়ানো হয়, আর এইখানে যখনই জ্যাক ঘুমায় পড়ে ঠিক তখনই হইতেছে ওইখানে অ্যাভাটার জায়গা দেয়। মানে হইতেছে যখন এইখানে জ্যাক ঘুমাই যাবে তখন ওর ব্রেন এইখানে যে ক্লোন আছে এই ক্লোনে কাজ করা শুরু করবে, আর এই ক্লোন জায়গা যাবে এখানে। যখন অ্যাভাটারের ঘুম ভাঙে জ্যাক ওর নিজের পার দিকে তাকায়, অবাক হয়ে যায়, কারণ একটা লোকের বাস্তব লাইফে পা নাই, বাট এটা কিন্তু ওরই ব্রেন যেখানে ও পা পেয়ে গেছে। ডাক্তার এখানে ওরে নিষেধ করে বেডে বের হওয়ার জন্য, বাট আমরা দেখতে পারি এখানে পা পায়ে খুশিতে জ্যাক দৌড়ে বাইরে চলে যায়। ও বাইরে যেয়ে অনেক জোরে জোরে দৌড়াইতে থাকে, মানে একটা লোকের পা নাই বাস্তব লাইফে, সে হঠাৎ করে পা পেয়ে গেলে তো বুঝতে পারো যে কি পরিমাণ খুশি হয়ে যায়। যেই খুশিতে হইতেছে জ্যাক এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। এখানে আমরা ডক্টর গ্রেসেরও অ্যাভাটার দেখতে পারি, এগুলোর এখন থেকে আমি অ্যাভাটারই বলবো। তো রাত্রেবেলা যখন এই অ্যাভাটারগুলো ঘুমায় পড়ে ঠিক তখনই অন্য সাইডে মানুষের যে বডি আছে ওইগুলো জায়গা যায়। মানে হইতেছে যখন অ্যাভাটার ঘুমায় পড়বে তখন মানুষের বডি জায়গা উঠবে, আর মানুষের বডি ঘুমায় গেলে অ্যাভাটার বডি জায়গা উঠবে। এখানে জ্যাকের বডি জায়গা পরে ওর সাথে কর্নেল মাইলস কথা বলে, যে আমি তোমার পুরনো ফাইলগুলো পড়ছি, যেটা থেকে আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি, যে তুমি কাজে খুবই অ্যাক্টিভ, প্লাস হইতেছে ব্লা ব্লা ব্লা, মানে বুঝতে পারছো অনেক সুনাম টুনাম কয়, তুমি আগে অনেক ভালো কাজ করছো এটা সেটা, বাট বর্তমানে তোমার কাজ হইতেছে তুমি এইখানে যে উপজাতিগুলো আছে যাদেরকে অ্যাভাটার বলতেছে আমি আর কি, ওদের সাথে মিশে যা, আর কোনোভাবে ওদের যে গ্রাম আছে ওইটা একটু ফাঁকা করে দেয়া, কারণ হইতেছে ওই গ্রামের নিচে আছে প্রচুর পরিমাণে আনঅবটেনিয়াম। আর তুমি যদি এই কাজটায় সফল হও তাহলে তোমার যে বাস্তব লাইফ আছে অর্থাৎ রিয়েল লাইফে তোমার পা আমি ফিরিয়ে দিব। যেটা শোনা পরে জ্যাক বলে ঠিক আছে আপনার কাজটা আমি করে দিব। নেক্সট ডে আমরা দেখতে পারি ডক্টর গ্রেস, জ্যাক এরা নিজেদের ক্লোন নিয়ে বাগানের মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য বের হয়েছে। সো এখানে আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারি যেগুলো হইতেছে এই গ্রহের প্রাণী। এখানে ওরা বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করতেছিল। জ্যাক সামনের দিকে আগায় যায়, আর ওইখানে যাওয়ার পর এক ধরনের মাশরুমের মতন জিনিস দেখতে পারে যেটাতে টাচ করার সাথে সাথে সব ছোট হয়ে যায়।
এরপরে মনে করো এটা দেখে জ্যাকের অনেক আনন্দ হয় ও প্রত্যেকটা পাতাতে টাচ করতে থাকে আর পাতাগুলো একা একাই বন্ধ হয়ে যাইতে থাকে। আর তখনই সামনে থেকে একটা বিশাল বড় প্রাণী বের হয়, যেটা দেখে জ্যাক অনেক ভয় পেয়ে যায়। বাট ডক্টর গেজ বলে এই প্রাণীটা অতটা ভয়ঙ্কর না, মানে এগ্রেসিভ মনে হইতেছে না। আর জ্যাকও ওই প্রাণীটারে ভয় দেখানোর জন্য সামনের দিকে আক্রমণ করার জন্য আগায় যায়, যাতে প্রাণীটা ভয় পায়। আর প্রাণীটা হঠাৎ করেই ভয় পেয়ে দাঁড়ায় যায়। জ্যাক মনে করে ওরে দেখে ভয় পাইছে, বাট এরপরে আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি ওই প্রাণীটা ওরে দেখে না, জ্যাকের পিছনে আসলে একটা ভয়ঙ্কর প্রাণী আছে, যেটা হইতেছে এই গ্রহের সবচাইতে ভয়ঙ্কর প্রাণী, যারে দেখে হইতেছে ওই প্রাণীটা ভয় পাইছে। আর এরপরেই ওরে দেখে জ্যাক মনে করো দৌড় শুরু করে। প্রাণীটাও জ্যাকের পিছনে পিছনে ধাওয়া করতে থাকে অ্যান্ড ফাইনালি একটা ঝর্ণার মধ্যে লাফ দিয়ে জ্যাক বাইসে যায়। বাট এইখানে ওর গ্রুপের সকল লোকদের হারায় ফেলায় আর মনে করো এখানে বাগানের মধ্যে হারায় যায়। জ্যাক রাস্তা হারায় এদিক ওদিক করতেছিল, ঠিক তখনই আমরা একটা মেরে দেখতে পারি যার নাম হইতেছে নিটেরি। আর নিটেরি হইতেছে মূলত এই গ্রহেরই আদিবাসী আর যাদের মতন করে হইতেছে জ্যাকরে বানানো হয়েছে। নিটেরি জ্যাকরে যখন তীর মারতে যাবে তখন আমরা দেখতে পারি ওর তীরের উপরে এক ধরনের প্রাণী এসে পড়ে, যেটার পরে আর নিটেরি ওরে মারে না। কিছুক্ষণ পরে রাত হয়ে যায় আর আমরা দেখতে পারি জ্যাকের পিছনে জঙ্গলি কুকুর পড়ছে। জ্যাক একটা লাঠিতে আগুন ধরায় ওদেরকে তাড়ানোর চেষ্টা করে, বাট এইখানের কুকুরগুলো খুবই হিংস্র ছিল আর প্রচুর পরিমাণে হয়ে গেছিল। কুকুরগুলো জ্যাকের উপরে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই এখানে নিটিরি চলে আসে। নিটিরি এসে ওই কুকুরগুলোর সাথে ফাইট করতে থাকে। নিটিরি এখানে জ্যাকরে সেভ করে চলে যাচ্ছিল আর তখনই জ্যাকও ওর পিছনে পিছনে যাইতে থাকে। নিটিরি তখন ওরে বলে যে আমার পিছনে পিছনে আইসো না, বাট জ্যাক ওরে বলে যে আমি তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের রীতিনীতি শিখতে চাই আর তোমাদের মতন হইতে চাই। তখন নিটেরি বলে যে এটা তুমি কোনোদিনও পারবে না, তুমি কখনো আমার মতন হইতে পারবে না, আমাদের মতন আর কি। আর এর মধ্যে আমরা সেই প্রাণীগুলোরে দেখতে পারি যারা এসে আবারও জ্যাকের সম্পূর্ণ শরীরের উপরে বসে পড়ে, যেটা দেখে নিটেরি অনেক অবাক হয়। তখন জ্যাক জিজ্ঞেস করে এইগুলো অ্যাকচুয়ালি কি। নিটেরি বলে এইগুলো হইতেছে পবিত্র আত্মার বীজ, যেগুলো হইতেছে পবিত্র আত্মা চিনতে পারে আর কি। নিটিরি আর জ্যাক সামনের দিকে আগাইতেছিল, ঠিক তখনই আমরা দেখতে পারি নিটিরির যে গোষ্ঠীর অন্য অন্য লোক আছে এরা এসে জ্যাকরে বন্দি করে নেয় আর ওদের সর্দারের কাছে নিয়ে যায়। আর ওদের সর্দার আর কেউ না, যে ছিল নিটিরির বাবা। আর এখানে আমরা দেখতে পারি নিটিরির মা যে হইতেছে জ্যাকের থেকে একটু রক্ত বের করে চষে, আর এরপরে বুঝতে পারে অ্যাকচুয়ালি জ্যাকের আত্মা হইতেছে পবিত্র আত্মা, যে কারণে জ্যাকরে আর এখানে কিছু বলে না। আর জ্যাকরে ওদের রীতিনীতি শেখানোর অনুমতিও দিয়ে দেওয়া হয়। রাত্রেবেলা আমরা দেখতে পারি জ্যাক এখানে ঘুমায় পড়ছে আর ঠিক তখনই অন্যদিকে ওর যে মানুষের শরীর আছে ওইটা জায়গায় ওঠে। সবাই তো এতক্ষণ মনে করতেছিল জ্যাকেটে অ্যাবোটার শরীর মনে হয় মারাই গেছে, বাট এখানে জ্যাক বাইসে আছে শুনে সবাই অনেক খুশি হয়। রাত্রেবেলা জ্যাকের সাথে আমরা মাইলসের কথা শুনতে পারি, যেখানে মাইলসরে জ্যাক বলে যে আমি অলরেডি ওদের সাথে মিশে গেছি আর ওরা বলছে ওদের রীতিনীতি আমাদের শিখাবে। আর এখানে মাইলস বলে যে ঠিক আছে, তোমার হাতে 3 মাস সময় আছে, 3 মাসের ভিতরে তুমি ওদেরকে সাথে মিশবা। আর এর পরে হইতেছে ওদের যে ভিলেজ আছে যেটা প্রায় 200 কিলোমিটার জোড়া আছে, এই জায়গাটা তুমি ওদেরকে খালি করে দিতে বলবা। কারণ হইতেছে এই জায়গাটার নিচে হইতেছে প্রচুর পরিমাণে আনঅবটেনিয়াম রয়েছে। তার মানে তোমার হাতে 3 মাস সময় আছে, এই 3 মাস তুমি ওদের সাথে মিশবা, ওদেরকে বুঝাই শোনায় ওইখান থেকে খেদাই দিবা, যাতে ওইখান থেকে আমরা আনঅবটেনিয়াম কালেক্ট করতে পারি। এরপর থেকে নিটিরি জ্যাকরে প্রতিদিনই ট্রেনিং দিতে থাকে আর অনেক যুদ্ধের কলাকৌশল প্লাস ওদের রীতিনীতি শেখানো হয়। আর জ্যাক ওদের রীতিনীতি প্লাস যুদ্ধের কলাকৌশল সবকিছু অনেক দ্রুতই শিখে যাইতেছিল। এন্ড ফাইনালি জ্যাকের ট্রেনিং শেষ হয়ে যায় আর নিটেরিয়রে বলে যে এখন তুমি প্রস্তুত হয়ে গেছো নাভি হওয়ার জন্য। আর সম্পূর্ণ নাভি হইতে হইলে ওর এখন একটা ইকরান চুজ করতে হবে, যেটা হইতেছে এক ধরনের পাখি আর কি। এখানে আমরা নিটেরির ইকরান দেখতে পারি, কারণ নিটেরি অনেক আগেই নাভি হয়ে গেছিল, বাট যারা নতুন নাভি ওদেরকে এখন ইকরান চুজ করতে হবে, ওদের এখনো কোনো ইকরান হয় নাই, যে কারণে হইতেছে ওরা ঘোড়া নিয়ে কিছু দূর আগায়। আর এরপরে হইতেছে ওদের একটা বিশাল বড় পাহাড়ে উঠতে হবে, যেটা হইতেছে মেঘের উপরে, যেখানে হইতেছে এই ইকরান যে পাখিগুলো আছে আর কি, এই পাখিগুলো থাকে। আর ওইখান থেকে হইতেছে নতুন নাভি যারা হবে ওদের ইকরান চুজ করতে হবে। তো আমরা দেখতে পারি এখানে সবাই আস্তে আস্তে উপরে উঠে আসে আর এখানে নিটেরিও ওর ইকরান নিয়ে চলে আসে উইরা। দে নিটেরি জ্যাকরে পাঠায় ওর ইকরান চুজ করার জন্য, যেখানে আমরা অনেক বড় বড় এইসব পাখি দেখতে পারি। তখন জ্যাক বলে যে আমি কিভাবে চিনবো যে আমার কোনটা বাঁচতে হবে। তখন নিটেরি ওরে বলে যে তোমার উপরে আক্রমণ করবে ওরেই তুমি বশ করে নিও। সো এখানে আমরা দেখতে পারি একটা পাখি ওর উপরে আক্রমণ করে, যেটার উপরে জ্যাক উঠে বসে কোনো মতে, বাট ওইটারে কন্ট্রোল করতে জ্যাকের অনেক সমস্যা হইতেছিল। বাট কোনো মতে ধস্তাধস্তির পর ফাইনালি জ্যাক ওইটারে কন্ট্রোল করতে শিখে যায়। এন্ড ফাইনালি এখানে জ্যাক নাভি হয়ে যায় আর ওর একটা পার্সোনাল ইকরান আছে, যেটা হইতেছে এখন থেকে জ্যাক ডাক দিলেই চলে আসবে। আর দুইজন এইভাবে সময় কাটানোর ফলে আমরা বুঝতে পারি একজন আর একজনের পছন্দ করতে শুরু করছে। দুইজন একদিন জঙ্গলে ঘুরতেছিল, ঠিক তখনই ওদের উপরে বিশাল বড় একটা পাখি আক্রমণ করে বসে, যেটার নাম হইতেছে তুরুক। আর তুরুক হইতেছে এই যে পুরো গ্রহ আছে এই পুরো গ্রহের সবচাইতে ভয়ঙ্কর আর বড় পাখি। কোনো মতে জ্যাক আর নিটেরি ওই পাখির হাত থেকে বাইসে একটা জায়গায় চলে আসে। আর এরপরে আমরা দেখতে পারি নিটেরি জ্যাকরে বলে এই তুরুক পাখি এই পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা মাত্র 5 জন ওইটার উপরে উঠতে পারছে, এছাড়া আর কেউ এই তুরুক পাখি কন্ট্রোল করতে পারে নাই। নিটেরি আরো বলে এর আগে একবার ওদের উপরে বিশাল বড় একটা বিপদ আসছিল, তখন এই নিটেরির দাদা
আলাদা একটা তুরুক পাখি কন্ট্রোল করছিল আর ওইটার মাধ্যমেই ওই বিপদ থেকে রক্ষা পাইছিল আর কি, কারণ তুরুক পাখি হইতেছে অনেক বড় প্লাস অনেক শক্তিশালী। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি জ্যাকরে এইখানে নিটিরির যে রীতি নেওয়া আছে ওইটার মাধ্যমে ওদের গোষ্ঠীতে সামিল করা হয়, কারণ জ্যাক অলরেডি এখানে নাবি হয়ে গেছিল। এরপরে ওরে নিয়ে নিটিরি একটা গাছের কাছে যায়, যেটারে হইতেছে পবিত্র আত্মার গাছ বলা হয় আর কি। নিটিরি জ্যাকরে বলে যে এই গাছের মাধ্যমে ওদের পূর্বপুরুষদের আওয়াজ শোনা যায়, আর আমরা দেখতে পারি জ্যাক যখন ওই গাছের শিকড়ে ওর চুল দেয় তখন সত্যি সত্যি ও আওয়াজ শুনতে পারে। এরপরে নিটিরি জ্যাকরে বলে যে এখন তুমি সম্পূর্ণ নাবি হয়ে গেছো আর আমাদের গোষ্ঠীর একজন হয়ে গেছো, আর এখন তুমি চাইলে এই গোষ্ঠী থেকে যে কোনো একজন মেয়ে পছন্দ করতে পারো। তখন জ্যাক বলে যে আমি অলরেডি মেয়ে পছন্দ করে ফেলছি, কিন্তু ওই মেয়েরও তো আমাকে পছন্দ করতে হবে। এটা শুনে এইখানে নিটিরি বুঝতে পারে কার কথা বলছে। নিটিরিও বলে যে আমিও পছন্দ করে ফেলছি, আর এরপর দুইজন অনেকটা ক্লোজ হয়। সকালবেলা আমরা দেখতে পারি আশেপাশের গাছপালা ভাঙে পড়তেছে, কারণ মানুষ অলরেডি এখানে হামলা করে দিছিল। নিটিরি এইখানে জ্যাকরে অনেক ডাকাডাকি করে জাগানোর ট্রাই করে, বাট আমরা দেখতে পারি এইখানে মানব শরীরে জ্যাক ঘুমায় নাই, যে কারণে হইতেছে ওইখানে অ্যাভাটার বডি এখনো ঘুমায় আছে। এন্ড ফাইনালি ওইখানে জ্যাক ঘুমায় পড়ে, আর এরপরে এখানে অ্যাভাটার বডি জায়গা ওঠে। যে এখানে জায়গা ওঠার পর জ্যাক তো সম্পূর্ণ অবাক হয়ে যায় যে এইখানে হামলা করে দিছে, আর ও বুঝতে পারে যে 3 মাস সময় শেষ হয়ে গেছে। জ্যাক দ্রুত লাফায় একটা পাথর নিয়ে ওঠে আর ওইখানে থাকা একটা ক্যামেরা ভাঙে দেয়, আর এরপরে ওর উপরে গুলি চালাইতে থাকে, যে কারণে জ্যাক ওইখান থেকে পালাই চলে আসে। এখানে বেসিক্যালি 3 মাস সময় হয়ে গেছিল, যেটা এখানে জ্যাকরে দেয়া হয়েছিল ওইখান থেকে ওদেরকে সরাই নেওয়ার জন্য। বাট 3 মাস হয়ে গেছে, জ্যাক এখনো কিছু করতে পারে নাই, যে কারণে হইতেছে মানুষ সরাসরি ওদের উপরে হামলা করে দিছে আর কি। অন্যদিকে জ্যাক যখন ক্যামেরা ভাঙতেছিল তখন ওর ফেস ক্যামেরায় দেখা যায়, আর যেটা দেখে কর্নেল মাইলস চিনতে পারা যায় যে এইটা জ্যাক। আর কর্নেল মাইলস এটাও বোঝা যায় যে জ্যাক এখন আর ওদের কথা মতন চলতেছে না, অর্থাৎ জ্যাক ওদের বিরুদ্ধে কাজ করতেছে। যে কারণে কর্নেল মাইলস যায় আর ডক্টর গ্রেস আর জ্যাকের বডির মেশিন বন্ধ করে দেয়, আর যে কারণে এখানে অ্যাবটার বডিগুলো সম্পূর্ণ ডেথ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি ডক্টর গ্রেস আর জ্যাক জায়গা উঠছে। ডক্টর জ্যাক এইখানে পার্কারে বোঝানোর চেষ্টা করে যে ওইখানে অ্যাকচুয়ালি আক্রমণ করা ঠিক হবে না, কারণ ওইখানে কয়েকশো পরিবার রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, আর ওদের উপরে এইভাবে আক্রমণ করে ওই জায়গা খালি করা মোটেও একটা ঠিক কাজ না। মানে আমরা বুঝতে পারি ডক্টর গ্রেস আসলে একজন ভালো মানুষ। তখন পার্কার ওদেরকে আরো একটা সুযোগ দেয়, বলে যে ঠিক আছে তোমারে আমি 1 ঘন্টা সময় দিলাম, তোমরা দুইজন ওইখানে আবার যাও আর যাইয়া ওদেরকে বুঝায় ওইখান থেকে সরাই নিয়ে যাও। ডক্টর গ্রেস আর জ্যাক আবারও সেই মেশিনের মধ্যে যায় আর অ্যাভাটার বডিতে জায়গা ওঠে। এরপরে এসে সব সত্যি কথা বলে দেয় যে এইখানে মানুষরা আক্রমণ করবে, আর এটা আমি আগে থেকেই জানতাম, আর এইটাই ছিল হচ্ছে আমাদের প্ল্যান, তোমাদের আইসে এখানে আমার বোঝানো। যেটা শুনে তো মনে করো এখানে নেটেরই অনেক ভাঙে যায়, মানে কষ্ট পায় যে তুমি সবকিছু আগে থেকেই জানতা। তখন জ্যাক বলে হ্যাঁ সবকিছু আমি আগে থেকেই জানতাম, বাট বিশ্বাস করো এখন আমি তোমাদেরই একজন আর তোমাদের সাথেই আমি থাকতে চাই। বাট মানুষের কাছে অনেক ভয়ঙ্কর অস্ত্র আছে যাদের সাথে আমরা কোনোদিনও পারবো না। তো নিটিরে এখানে বলে যে তুমি কোনোদিনও আমাদের সাথে হইতে পারবে না, আমাদের মতন হইতে পারবে না। যার পরে মানে ওদের দুইজনকে এখানে বন্দি করে ফেলা হয় আর যুদ্ধ ঘোষণা করা হয় মানুষের বিরুদ্ধে। এরপরে আমরা সেই বিশাল ভিলেজের জায়গাটা দেখতে পারি, যেটা অ্যাকচুয়ালি একটা বিশাল বড় গাছের নিচে ছিল। ওইখানে আমরা দেখতে পারি কার্নেল তার ড্রোনের হেলিকপ্টার সহ চলে আসছে, আর আইসে ওইখানে দেখে যে জ্যাকরে বন্দি করে রাখছে, যেটা দেখার পর ও হামলা করে দেয়, কারণ বুঝতে পারছে ওরা ওদের কথা শোনে নাই। এখানে মানুষের কাছে কাছে বিভিন্ন মিসাইল বিভিন্ন অস্ত্র শস্ত্র ছিল, যেটার সাথে তো মনে করো এরা কোনোদিনও টিকতে পারবে না। এরপরে আমরা দেখতে পারি নিটেরির মা একটা ছুরি নিয়ে জ্যাকের কাছে আসে, যে আইসা বলে যে তুমি যদি সত্যি আমাদের একজন হও তাহলে প্লিজ আমাদেরকে সাহায্য করো। এখানে জ্যাক আর ডক্টর গ্রেস্টে ছাড়ে দেওয়া হয়। এখানে মিসাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য সবাই এদিক ওদিক দৌড়াইতেছিল, এর মধ্যে সেই বিশাল বড় গাছটাও পড়তে শুরু করে, যে কারণে না চাইতেও সবাই এখান থেকে পালাইতে হয়। এখানে যে নিটেরি আছে নিটেরির বাবাও মারা যায়। ডক্টর গ্রেস আর জ্যাক যেহেতু ওদের বিরুদ্ধে কাজ করছিল, ওদের মেশিন অফ করে দিয়ে আবার ওদেরকে বন্দি করে ফেলানো হয়, অর্থাৎ যে মানুষের বডি আছে মানুষের বডি বন্দি করে ফেলানো হয়। দেন এখানে আমরা একটা মেয়ে পাইলট দেখতে পারি, যে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে ওদের উপরে যে আক্রমণ করা হচ্ছে এটা ঠিক না, যে কারণে ওই মেয়েটা এখানে থাকা সিকিউরিটি গার্ডে বন্দি করে ওইখান থেকে জ্যাক আর ডক্টর গ্রেস্টে নিয়ে অনেক দূর চলে যায়, সাথে করে ওই মেশিনটাও নিয়ে যায়, যে দুইটার মধ্যে আর কি এই ডক্টর গ্রেস্ট আর জ্যাক থাকে। আমরা দেখতে পাই সেই বক্সটা নিয়ে জঙ্গলের এক জায়গায় রাখে দেওয়া হয় যাতে কেউ খুঁজে না পায়, আর ওইখানে যাওয়ার পরে জ্যাক ফাইনালি ঘুমায় আর ওর অ্যাভাটার বডিতে জায়গা ওঠে। এরপর আমরা দেখতে পারি জ্যাক দেখে যে আশেপাশে সবকিছুই প্রায় ধ্বংস করে ফেলছে এখানে মানুষেরা। এরপর আমরা দেখতে পারি জ্যাক নিজের একরান পাখিটারে ডাক দেয় আর বলে যে আবার একবার সময় হয়েছে নিজের যোগ্যতা প্রমাণ করার, যেটা বললেও সেই একরান পাখিটারে নিয়ে ও উড়তে উড়তে সেই তুরুক পাখিরও উপরে উঠে যায়, আর একরানরে বলে ওই তুরুক পাখির সোজা যাইতে। যখনই তুরুক পাখি ও একরান পাখির সোজা যায় ঠিক তখনই জ্যাক লাফ দিয়ে সরাসরি ওই তুরুক পাখিটার উপরে পড়ে আর ওইটারে কন্ট্রোল করতে থাকে। এরপর আমরা দেখতে পারি নাবিরা সব এক জায়গায় বসে মিটিং করতেছে, ঠিক তখনই এইখানে তুরুক পাখিরে দেখে সবাই ভয় পেয়ে যায়, ভাবে যে তুরুক পাখি ওদের উপরে আক্রমণ করবে। বাট নিচে আসার পরে দেখে যে ওইটার উপরে জ্যাক বসে আছে, যেটা দেখে তো মনে করো সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ এই পাখি সবাই
সবাই কন্ট্রোল করতে পারে না। আর যেটা বলছিলাম যে এর আগে এই পর্যন্ত এই গোষ্ঠীর মাত্র 5 জন মানুষই হইতেছে এই তুরুক পাখি কন্ট্রোল করতে পারছে, আর ফাইনালি জ্যাক হইতেছে 6 নাম্বার। এটা দেখে নেটেরি আবারও ইমপ্রেস হয়ে যায় আর জ্যাকের উপরে ফাইনালি আবারও বিশ্বাস করতে থাকে সবাই। জ্যাক এরপরে বলে যে এই জায়গা আমাদের, আর এই জায়গা ছেড়ে আমরা কোথাও যাব না, যতই আমাদের উপরে হামলা করা হোক না কেন আমরা ওইটার মোকাবেলা করব, আর আমিও তোমাদের একজন। জ্যাক এখানে আরো বলে যে সব নাবিদের খবর দেওয়া হোক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, আর রাত্রেবেলা সবাই একটা জায়গায় আসতে বলে। এইখানে যারা তুরুক পাখি কন্ট্রোল করতে পারে ওদেরকে আলাদা সম্মান দেওয়া হয়, যে কারণে জ্যাকের কথা মতন সব নাবিদের খবর দেওয়া হয়। রাত্রেবেলা আমরা দেখতে পারি যে সব নাবিরা মিলে একটা গাছের কাছে প্রার্থনা করে। বেসিক্যালি এইটা হইতেছে এই জঙ্গলের যে দেবী আর কি, এওয়া বলা হয় যার নাম, সেই এওয়ার কাছে হইতেছে এখানে জ্যাক দোয়া করে আর কি। জ্যাক এওয়ারে বলে যে আমরা জানি যে আমরা মানুষের সাথে কখনো পায়রে উঠবো না, বাট তুমি তো দেবী, এই জঙ্গলের সবকিছু তুমি কন্ট্রোল করো, তো তুমি চাইলে আমাদের সাহায্য করতে পারো। এইগুলো বইলে জ্যাক নিজের প্রার্থনা শেষ করে। আর আমরা দেখতে পারি পরদিনই এখানে মানুষ হেলিকপ্টার ড্রোনের নিয়ে হামলা শুরু করে দেয়, আর জ্যাকের যে নাবি টিম আছে ওইটা দিয়েও জ্যাক এখানে হামলা শুরু করে দেয়। মানে জ্যাকদের ছিল হচ্ছে পাখি আর মানুষদের হইতেছে ড্রোন। আমরা দেখতে পারি নিচে দিয়েও অনেক হামলা হইতেছে, জ্যাকের বড় পাখি দিয়ে জ্যাক হেলিকপ্টারগুলো ধ্বংস করতে থাকে। বাট মানুষের কাছে ছিল সব অত্যাধুনিক অস্ত্র, যেটার সামনে আমরা দেখতে পারি আস্তে আস্তে নাবিরা হাইরে যাইতেছে। আর ফাইনালি নিটিরেও একটা জায়গায় ফাইসে যায়। আমরা দেখতে পারি নিটিরির সামনে সম্পূর্ণ আর্মি টিম চলে আসছে, আর নিটির মনে করে এখনই মনে হয় শেষ ওর দিন। তখনই কর্নেল খেয়াল করে যে ওর সামনে কিছু একটা বিশাল আকারে গতিতে আগায় আসতেছে, যেটা দেখে কিছুই বুঝতে পারে না। আর এরপরে আমরা দেখতে পারি জঙ্গলের প্রাণীগুলো মানুষের উপরে হামলা করে বসে। মানে রাত্রেবেলা জ্যাক যে প্রার্থনা করছিল এইটা ওদের দেবী যে আছে সে শুনছে, আর এই সব প্রাণীদেরকে মানুষের বিরুদ্ধে লাগাই দিছে। আর আমরা দেখতে পারি নিচে তো এই প্রাণীগুলো আক্রমণ করে, উপরের দিকে সেই একরান পাখিগুলোও হেলিকপ্টারের উপরে আক্রমণ করতে থাকে, যেটা দেখে মনে করো নাবিরা অনেক খুশি হয়ে যায়। সরি ফল। বাট আমরা দেখতে পারি যে কর্নেল মাইলস এখনো নিজের হার মাইনে নেয় নাই, ও বিশাল বড় একটা রোবটের উপরে বৈশা এখানে জ্যাকের সাথে মারামারি করতে থাকে। মারামারি করতে করতে এখানে কর্নেল জ্যাকের সেই বক্সটা খুঁজে পাওয়া যায়, আর যেটা দেখে কর্নেল বলে যে তুমি মনে হয় তোমার বাস্তবতা ভুলে গেছো। যেটা পরে আমরা দেখতে পারি কর্নেল সেই বক্সের দিকে আগায় যায় আর বক্সটার অনেক ক্ষতি করে দেয়। এখানে জ্যাকও এখানে পাইরে উঠতেছিল না, কারণ অলরেডি ওর মানুষের বডি জায়গায় ওঠে, যে কারণে হইতেছে এখানে জ্যাক দুর্বল হয়ে যায়। মাইলস এখানে জ্যাকরে মারতে যাবে, ঠিক তখনই আমরা দেখতে পারি এখানে নিটিরি চলে আসে, যে এসে একটা তীর মারে, আর তীরটা যায় সরাসরি মাইলসের বুকের ভিতরে লাগে যায়, যে কারণে মাইলস তো এখানে মারা যায়। বাট অন্যদিকে আমরা দেখতে পারি বক্সের ভিতরে জ্যাকের বডি সম্পূর্ণ জায়গায় উঠছে, যে কারণে ওর অ্যাভটার বডি সম্পূর্ণ মারা যায়। অন্যদিকে বক্স থেকে বের হয়ে জ্যাক অ্যাকচুয়ালি অক্সিজেন পাইতেছিল না, আর ওর অক্সিজেন মাস্ক কিছুটা উপরে থাকায়, আর ওর পায়েও সমস্যা তোমরা জানো, অক্সিজেন মাস্ক নামানোর অনেক চেষ্টা করে, বাট এখানে জ্যাক ব্যর্থ হয়, ও নিচে পড়ে যায়। মানে হইতেছে এখানে জ্যাক প্রায় মরাই যাচ্ছিল। আর অন্যদিকে দেখতে পারি আমরা নিটিরি ওর বডিটা নিয়ে এখানে তাকায় থাকে, আর ফাইনালি ও বুঝতে পারে যে ভিতরে হয়তো বা এর আসল বডি, যে কারণে এখানে নিটিরি ভিতরে যায়। আর ওইখানে প্রথমে কিছু বুঝতে না পারলেও ফাইনালি ও মাস্কের কথা বুঝতে পারে যে অক্সিজেন নিতে পারতেছে না, আর ও ফাইনালি জ্যাকরে এখানে মাস্ক লাগাই দেয়, আর জ্যাক আবারও এখানে বাইসে ওঠে। নেক্সট ডে আমরা দেখতে পারি যুদ্ধ শেষ হয়ে গেছে, আর যেখানে মানুষের হার হয়েছে তাই ওদেরকে পৃথিবীতে ফেরত পাঠানো হচ্ছে, তবে যাদের আত্মা পবিত্র তাদের এখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আর জ্যাকও সারা জীবনের জন্য এখানে থাইকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে আমরা দেখতে পারি জ্যাকের ক্লোন বডি আর জ্যাকের অরিজিনাল বডি সেই আত্মার গাছের এইখানে আইনে প্রার্থনা করা হচ্ছে, আর এই প্রার্থনার ফলে জ্যাকের আত্মা ওর যে অরিজিনাল বডি আছে ওইখান থেকে বের হয়ে অ্যাভটার বডিতে চলে আসে। মানে হইতেছে জ্যাক এখন সম্পূর্ণ রূপে একটা অ্যাভটার বা নাভি হয়ে গেছে, মানে এদের একজন হয়ে গেছে। এর সাথে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।